আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। আমি রিদওয়ানা বিনতে জলিল। এবার বিস্তারিত। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যে সব আইনের সংস্কারের মাধ্যমে বিধিমালা প্রস্তুত করে দিতে হবে। নির্বাচন কমিশনে RFED টক অনুষ্ঠানে কথা বলেন তিনি। সিইসি আরও বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি রাজনৈতিকভাবে ফয়সালা হবে, এরপর কমিশনের এখতিয়ারে আসবে। আতিকা রহমানের রিপোর্ট। শপথ নেওয়ার আগে পরে বলেছিলেন যে ইসি ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি আয়োজিত RFED টক অনুষ্ঠানে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, সংস্কার কমিশনের অনেক প্রস্তাব কমিশন বাস্তবায়ন করবে, কিন্তু যেসব প্রস্তাব কমিশনের স্বাধীনতাকে খর্ব করবে সেগুলো মানবে না। আমাকে ইলেকশনটা করতে হবে, তো আমার মতামতটা দিতে হবে না? গ্রহণ করলে আমাদের কি অসুবিধা হবে, আমাদের অসুবিধার কথাটা তুলে ধরতেছে। আই এম গাইডেড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড আই এম গাইডেড বাই দ্য ল অফ দি ল্যান্ড। রিফর্মস কমিশন রিপোর্ট আসছে, আমার মতামতটা যে না, আমি যদি চুপ করে বসে থাকি তো কিন্তু পরে যদি সব কিছু অ্যাকসেপ্ট হয়ে যায় তখন তো বলবো যে আপনি তখন তো কিছু বললেন না। আমার কনসার্নটা তো আমাকে রেকর্ড করে রাখতে হবে যে এই অসুবিধা আমার হবে। সিইসি বলেন, ডিসেম্বরে ভোট করতে চাইলে তফসিলের আগেই সব সংস্কার ও আইন কানুন পরিবর্তন করতে হবে। এবার ভোট কেন্দ্র পাহারা দেবে ভোটাররা। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে উইথ মিনিমাম রিফর্মস ডিসেম্বর, আর যদি বেশি করে রিফর্ম করতে হয় জুন। আমরা এই টাইম ফ্রেমটা নিয়ে কাজ করছি। রুলস অফ দি গেমটা যত দ্রুত সম্ভব একটু ফিক্স করে দিতে হবে, যাতে আমরা কাজটা চালিয়ে যেতে পারি। তারপরেও আমরা আমাদের প্রিলিমিনারি ওয়ার্কগুলো করে রাখতেছি, হোমওয়ার্কগুলো করে রাখতেছি, যাতে অ্যাজ সুন অ্যাজ দি রুলস অফ দি গেম আর ফিক্সড, যাতে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি কাজে। নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার বিষয়ে সিইসি বলেন, তফসিলের আগ পর্যন্ত যেসব দলের নিবন্ধন থাকবে তাদের নিয়ে ইসি ভোট করবে। শিডিউল ডিক্লেয়ার আগ পর্যন্ত কতটা পার্টি রেজিস্টার্ড থাকে আমরা দেখতে চাই। আওয়ামী লীগ নিয়ে অনেক পলিটিক্যাল ডিবেট চলছে, তো উই আর অলসো ওয়েটিং টু সি দি হাউ দি পলিটিক্যাল ডিবেট ইজ গোয়িং টু বি রিজলভড। এই ডিসিশনটা ইসি নেবে না, সুতরাং এটা রাজনৈতিকভাবে হয়তো ওনারা সিদ্ধান্ত নেবে না। লেট আস সি কি হয়, কি দাঁড়ায়। যেসব কর্মকর্তা গত 3টি নির্বাচনে অনিয়মের সাথে জড়িত ছিল তাদের শনাক্ত করা হবে। তারা কেউ আগামী নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবে না বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে, মুখ থুবড়ে পড়বে গণতন্ত্র। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনায় কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক আলোচনায় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সরকারের বেশিরভাগ উপদেষ্টা জুলাই আগস্টের চেতনা ধারণ করেন না। খান আলামিনের রিপোর্ট। বেশ কয়েকদিন ধরেই নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিএনপি নেতাদের বিরোধপূর্ণ মন্তব্যে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। বিএনপি মহাসচিবের একটি মন্তব্যকে ঘিরে উত্তাপ আরো ছড়িয়ে পড়ে। তার কিছুটা দেখা গেল জাতীয় প্রেস ক্লাবের এই অনুষ্ঠানেও। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, নির্বাচনের বাইরে দ্বিতীয় কোনো পথ জনগণ প্রত্যাখ্যান করবে। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জাগলে জুলাই আগস্টের সহস্রাধিক ছাত্র জনতার রক্তের সঙ্গে বেইমানি করা হবে বলেও মনে করেন তিনি। নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে, তাহলে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। কেউ যদি দ্বিতীয় পথ বেছে নিতে চায় জনগণকে বাইরে রেখে, কোনো গোষ্ঠী, ব্যক্তি, দল, সেটা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। আর কেউ করতে চাইলে তারা সেটা বড় ভুল করবে। একই মত উঠে আসে স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদের কথায়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই আগস্টের চেতনা ধারণ করে না বেশিরভাগ উপদেষ্টা। অধিকাংশ উপদেষ্টাদের মধ্যে তারা কিন্তু এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করেন না। প্রফেসর ইউনূস একটা কথা বললে, বা আসিফ নজরুল, বা অন্যান্য উপদেষ্টা যাদের যথেষ্ট বয়স হয়েছে, যারা পরিচিত জনগণের কাছে, তারা একটা কথা হলে মানায়। কিন্তু নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা এটা আশা করি না। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চাইলে ক্ষমতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, কিংস পার্টি গঠনের চেষ্টা সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে। কিন্তু তিনি একজন সাহসী রাষ্ট্রনায়ক হিসাবে। খান আলামিন, আরটিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে পরিবর্তন আসার মতো পরিস্থিতি দেশে এখনো তৈরি হয়নি বলে জানিয়েছেন
আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো দূরত্ব নেই। নিরপেক্ষ সরকারের যে দাবি বিএনপি তুলেছে সেটা তাদের রাজনৈতিক বক্তব্য। দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী পরিষদ চেঞ্জ হবে, উপদেষ্টা চেঞ্জ হবে, সেই হবে, সেরকম কোনো আলাপ হয়নি। ভবিষ্যতে হতে পারে, কিন্তু কোনো রকম সুনির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক বা গুরুত্ব দিয়ে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, এটা আপনাকে নিশ্চিত করতে পারি। আর না, অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট। র্যাবের সাবেক ডিজি হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যায় সম্পৃক্ততা থাকায় তার বিরুদ্ধে কোর্ট এই আদেশ দেন। এই নিয়ে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে মোট 96 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় 2 পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে র্যাবের বিরুদ্ধে হেলিকপ্টার থেকে নির্বিচারে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের গুলি করার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি যখন র্যাবের দায়িত্বে ছিলেন তার সময়ই জুলাই এবং আগস্ট মাসের যে গণ অভ্যুত্থান হয়, তাই হত্যা মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এই র্যাবকে ব্যবহার করে তিনি এত বেশি অপরাধ করেছেন যে প্রাথমিক অবস্থায় তার ব্যাপারে যে তথ্যগুলো পাওয়া গেছে তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করার জন্য প্রসিকিউশনকে তারা অনুরোধ জানিয়েছিলেন। তার ভিত্তিতে আজকে আমরা পিটিশন মুভ করেছি। আদালত তাকে গ্রেপ্তার করে এই ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেছেন। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের এসব কথা জানান চিফ প্রসিকিউটর। বলেন, এখন পর্যন্ত 96 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এর মধ্যে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তা বেশি। 96 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, যার অধিকাংশই হচ্ছেন পুলিশ বাহিনীর সদস্য। কিছু আছেন সিভিলিয়ান, সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের সদস্য এবং এমপি, ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতারা আছেন। বিশেষ করে মেজর জেনারেল জিয়াউল হাসান, যিনি একমাত্র সেনাবাহিনীর অফিসার যিনি গ্রেপ্তার আছেন। এদিকে আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর ঘটনায় পুলিশের এসআই আব্দুল মালেক ও কনস্টেবল মুকুল চোকদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করানো হয়। শুনানি শেষে আদালত তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় বলে জানান চিফ প্রসিকিউটর। মুকুল চোকদার এবং এসআই মালেক তারা সরাসরি এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সম্পৃক্ত। তো এই ব্যাপারে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছিলাম। আদালত তাদের 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। এর আগে 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিপুল দেবরাই, RTV, ঢাকা। মন্ত্রিত্ব হারানোর পর এবার যুক্তরাজ্যের এমপি পদ থেকেও পদত্যাগ করতে বিরোধীদের চাপের মুখে পড়েছে টিউলিপ সিদ্দিক। তার পদত্যাগের দাবিতে বিরোধীরা বিভিন্ন স্থানে চালাচ্ছে গণসংযোগ, বিতরণ করছেন লিফলেট। সোমবার টিউলিপের বিরুদ্ধে একটি পিটিশন দায়ের করার কথা রয়েছে। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। ফের আলোচনায় ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক দুর্নীতি বিরোধী ট্রেজারি মন্ত্রী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। মন্ত্রিত্ব থেকে পদত্যাগের পর এবার তার এমপি পদ থেকেও পদত্যাগের দাবি উঠেছে। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, এমপি পদ থেকে পদত্যাগের দাবিতে বিভিন্ন জায়গায় টিউলিপের বিরুদ্ধে চলছে গণসংযোগ। সাবেক এই মন্ত্রীর দুর্নীতির বিবরণ নিয়ে লিফলেট বিতরণ করছেন বিরোধীরা। টিউলিপকে নিজের নির্বাচনী এলাকায় জনগণের মুখোমুখি করতে সোমবার একটি পিটিশন দায়ের হওয়ার কথা। তার বিরুদ্ধে 3.9 বিলিয়ন পাউন্ড অর্থ নয়ছয়ের অভিযোগ রয়েছে। এ বিষয়ে কনজারভেটিভ পার্টির ক্যামডন শহরের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিস ডগলাস বলেন, টিউলিপকে দেখে যতটা সহজ সরল মনে হয়, বাস্তবে টিউলিপ এর বিপরীত। এর আগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে $5 বিলিয়ন তহবিল আত্মসাৎ এবং লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ ওঠে টিউলিপের বিরুদ্ধে। যদিও টিউলিপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে ব্রিটিশ সরকারের নৈতিক বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাসকে বিষয়টি তদন্তের আহ্বান জানান। প্রাথমিক তদন্ত শেষে উপদেষ্টা লরি ম্যাগনাস জানান, টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জনসাধারণকে বিভ্রান্ত করেছেন। ইমতিয়াজ আহমেদ, RTV। নিম্নমানের ইভিএম মেশিন ক্রয় এবং প্রকল্পে অনিয়মের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনে অভিযান চালিয়েছে দুদক।
অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক নূর আলম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আরও নথি চাওয়া হয়েছে, কত টাকা অনিয়ম হয়েছে এবং কারা জড়িত তা শনাক্ত করে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। এদিকে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সংবাদ সম্মেলনে বলেন, সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের 11টি ব্যাংক হিসেবে 52 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে একটি মামলা হয়েছে। তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রীর মেয়ের সাইমা ওয়াজেদ কানাডার নাগরিক। তিনি বাংলাদেশ সরকারের প্রভাব এবং অর্থ ব্যবহার করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে বসেছেন এবং সূচনা ফাউন্ডেশনের নামে ব্যাপক দুর্নীতি করেছেন। আমাদের অনুসন্ধান দল দেখছেন সূচনা ফাউন্ডেশন, দ্বৈত নাগরিকত্ব, সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল কাজ করছেন এগুলি নিয়ে, এবং এগুলিও প্রাপ্তি সাপেক্ষে এগুলি পর্যালোচনা করবেন। সেগুলির সাথে তার নিয়োগ, তার অর্থ আত্মসাৎ কিংবা কর ফাঁকির সবগুলো বিষয়েই অনুসন্ধান দল বিবেচনা করবেন। শেখ হাসিনার আমলে পাচারকৃত টাকা ফেরত আনতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সুইজারল্যান্ড সফর ছিল ঐতিহাসিক। সফরে বাংলাদেশের সংস্কার নিয়ে কথা হয়েছে জার্মান সহ বেশ কয়েকটি দেশের সাথে। বড় বড় উৎপাদন প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে এসে কার্যক্রম পরিচালনা করতে অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টা। এদিকে চট্টগ্রাম সহ উপকূলীয় পোর্ট ব্যবহার ও বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে অনেকেই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকারে পালিয়ে যাওয়ার গুজব ছড়িয়েছে পতিত স্বৈরাচার। এবং এটার 11টা বিএফআইউর 11টা টিম কাজ করছে। আমরা ওয়ার্ল্ডের টপ কনসালটেন্সি এজেন্সিদের সাথে কথা বলছি, যার মধ্যে কেপিএমজি এক অন্যতম, অন্যান্য অনেকগুলো আছে, তাদের সাথে করা হচ্ছে এবং তাদের পরামর্শ আমরা নিচ্ছি এই বিষয়ে। আমাদের আমি বলবো যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইম্পর্টেন্স এইখানে এই গভর্নমেন্টের যেই টাকাটা চুরি হয়েছে, এটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা। তাদের টাকাটা চুরি করে নিয়ে গেছে শেখ হাসিনার চোরতন্ত্রের লোকজন। ফ্যাসিবাদ পতনের পর চিকিৎসায় বাংলাদেশিদের সহজ গন্তব্যের পথে কাঁটা বিছিয়েছে ভারত। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং তাদের দলের নেতাকর্মীদের আশ্রয় দিলেও বাংলাদেশিদের যাতায়াত সীমিত করে দেশটি, যার ফলে চিকিৎসার জন্য অসুস্থ হয়েও ভিসা জটিলতার ভুগছেন বাংলাদেশিরা। এতে বৃহৎ অর্থনৈতিক মুনাফা থেকেও বঞ্চিত হচ্ছে ভারতীয়রা। আর এ অবস্থায় বাংলাদেশিদের চিকিৎসার জন্য চীনের কুনমিংকে বিকল্প হিসেবে ভাবছে সরকার। চীন সফর থেকে ফিরে এমন বার্তা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কুনমিংয়ের কয়েকটি বিশেষায়িত হাসপাতালকে বাংলাদেশের রোগীদের জন্য উন্মুক্ত করা হতে পারে। একই সাথে ভিসা সহজ এবং ফি কমানোর আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে ঢাকায় একটি বিশেষায়িত চীনা হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাবকেও স্বাগত জানিয়েছে বাংলাদেশ। উপদেষ্টা জানান, ঋণ শোধের সময় 30 বছর করতে একমত বেইজিং। আমরা জানি যে ভারতের সাথে চিকিৎসার জন্য যারা যেতেন তাদের একটু ভিসা নিয়ে সমস্যা হচ্ছে কিছুটা, যেহেতু হচ্ছে কাজেই একটা বিকল্প উৎস পেলে সুবিধা হয়। এই হিসাবে কুনমিংকে চিন্তা করেছিলাম আমরা, এবং কুনমিংয়ের যে ডেপুটি গভর্নর উনি এসেছিলেন এবং ওখানে কথাবার্তা হয়েছে। তারা এই ব্যাপারে 2-3টি হসপিটালকে আইডেন্টিফাই করেছে। আমি বলেছি যে ভিসা যেন সহজ করা হয় এবং ভিসা ফি যেন কমিয়ে দেওয়া হয়, যাতে আমাদের পেশেন্টরা ওখানে গিয়ে সহজে চিকিৎসা নিতে পারে। চীন বাংলাদেশে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে গাজীপুরের কালিয়াকৈর শফিপুর ওলামা পার্লামেন্ট ক্যাম্পে মাঠ প্রাঙ্গণে চায়না লং লিভ ফ্রেন্ডশিপের আয়োজনে দুস্থ ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ শেষে এসব কথা বলেন। তিনি বলেন, 1976 সাল থেকে বাংলাদেশের উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ অংশীদার। দেশে যতগুলো বড় প্রকল্প রয়েছে অধিকাংশগুলোতে চীনের সহায়তা রয়েছে। এই সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মিস্টার ইয়াও ওয়েন সহ অনেকেই উপস্থিত ছিলেন। দুনিয়ার ভাষার দিক থেকে যে সমস্ত জাতি খুবই কাছাকাছি, তাদের মনের আদান প্রদানটা হয় চমৎকার। আমরা চাই যে চীনের সাথে আমাদের ভাষাগত এই বন্ধন আরো সুদৃঢ় হোক, তাহলে আমাদের হৃদয়ের বন্ধনও আরো সুদৃঢ় হবে। চায়নার
সরকার ইতিমধ্যেই বাংলাদেশে অনেকগুলা কল্যাণমূলক কাজের পদক্ষেপ নিয়েছেন। আমরা আশা করব চাইনিজ ভাষা শিক্ষার একটা উচ্চতর একাডেমি তারা এখানে গড়ে তুলবে। দেশের প্রথম সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধে ৩ নম্বর সেক্টরের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ বীর উত্তমের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। গত ২ জানুয়ারি অসুস্থ হয়ে পড়লে CMH-এ ভর্তি করা হয় তাঁকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৯৩৪ সালের ২ সেপ্টেম্বর জন্ম নেয়া KM শফিউল্লাহর ১৯৭৫ সালের ২৪ আগস্ট পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। ১৯৭৬ থেকে ১৯৯১ সাল পর্যন্ত মালয়েশিয়া, কানাডা, সুইডেন এবং ইংল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। ১৯৯৫ সালে আওয়ামী লীগের যোগদান করেন এবং ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সময় আবেদন নামঞ্জুর করে এই পরোয়ানা জারি করে বলেন যে পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি এই কথা জানিয়েছেন। এর আগে বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে ২০২১ সালের ৬ জুলাই ঢাকার পরিমণি সহ ৩ জনের বিরুদ্ধে মামলা করে। আর এই মামলার অন্য ২ আসামি হলেন পরিমণির সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনি এবং জুনায়েদ বুগদাদি জিমি। জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানের সময় দেশের কারাগার থেকে পলাতক ২,২০০ আসামির মধ্যে এখনো ৭০০ জন পলাতক রয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জরুরি সেবা হটলাইন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই আগস্টে আন্দোলনে আহতদের মধ্য থেকে হটলাইন সেবায় নিয়োগ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কারাগারের জরুরি হটলাইন সেবার মাধ্যমে বন্দীদের অবস্থান, প্যারেলে মুক্তি সম্পর্কিত তথ্য, শারীরিক অবস্থা, হাজিরা, সাক্ষাৎকার ও কথা বলার তারিখ জানা যাবে। বন্দী স্বজনরা এই হটলাইন নাম্বারে ফোন দিয়ে যাবতীয় তথ্য জানতে পারবে। কেরানীগঞ্জ কারাগারে ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দী থাকলেও সব বন্দী সঠিক সেবা পাচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মানহানির অভিযোগে করা মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। একই সঙ্গে শুনানির তারিখ পিছিয়ে আগামী ৪ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহর আদালতে মামলাটি ৪ শুনানি হয়। আদালত সময় আবেদন মঞ্জুর করে ৪ শুনানির পরবর্তী তারিখ ৪ ফেব্রুয়ারি ঠিক করেন। একই সঙ্গে তাপসী তাবাসসুম উর্মির জামিন মঞ্জুর করেন। মামলার অভিযোগে বলা হয়, গত ৫ অক্টোবর তাপসী তাবাসসুম ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি আবু সাঈদ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। আজকে ৪ শুনানির জন্য দিন ধার্য ছিল। ওখানে আমরা আজকে ফ্রেশ বেঞ্চ চেয়েছি পূর্ব শর্তে এবং আমরা নথিটা পর্যালোচনা করে ডিসচার্জের পিটিশন দিব বিধায় আমরা সময় চেয়েছি। বিজ্ঞ আদালতের সন্তুষ্ট হয়ে আমাদের সময় মঞ্জুর করেছেন এবং আমাদের জামিনটা বর্ধিত করেছেন। বাংলা একাডেমি পুরস্কার নির্বাচন প্রক্রিয়ায় গোলমাল ছিল মন্তব্য করে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, পুরো বাংলা একাডেমিকে কিভাবে ঢেলে সাজানো যায় সেজন্য সংস্কার কমিশন করা হচ্ছে। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলা একাডেমি মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। বলেছেন, জুলাইয়ের গণহত্যা এবং গণবিরোধী রাজনীতির সঙ্গে যাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাবে, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে। পুরস্কারের জন্য তালিকা প্রকাশের পর তা স্থগিত করার বিষয়টি নিজেদের ভুল বলে স্বীকার করেন মহাপরিচালক। এটা হতে পারে যে এটা আমাদের জন্য বাংলা একাডেমি পুরস্কার, বাংলা একাডেমি কিংবা যাদের নাম ঘোষিত হয়েছে তাদের সঙ্গে পুরোপুরি সদাচরণ করা হয়নি। কিন্তু এখন যেহেতু এই পুরস্কারকে উপলক্ষ করে আমাদের সামনে এই প্রসঙ্গগুলো চলে আসছে যে কেন তাহলে এই সিস্টেমের মারপ্যাচগুলো থাকবে, তাহলে এটা পুরো একটা সংস্কারের দিকে যায়। আমরা স্টার্টিং ফ্রম এর পরিচালনা পদ্ধতি, নীতিমালা, যা যা করার প্রয়োজন, এবং যাতে এটা একটা চলমান প্রতিষ্ঠানে পরিণত হয়, এটা যেন একটা জড়বস্তু হয়ে না থাকে।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা জাতীয়করণের দাবিতে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার পথে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাধা দেয় পুলিশ। দুপুরে জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে টিএসসি আসলে এই ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন শিক্ষক আহত হন। তারা অভিযোগ করেন পুলিশ তাদের শান্তিপূর্ণ পদযাত্রায় হামলা চালিয়েছে। এদিকে পুলিশ বলছে শিক্ষকরা মিছিল নিয়ে ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। ঘটনার পর ইবতেদায়ী মাদ্রাসার 15 জন শিক্ষক এবং ছাত্র সমন্বয়কদের 2 জন প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। ফিরে এসে তারা বলেন আগামীকাল তাদের সাথে বসার আশ্বাস দেওয়া হয়েছে। বয়স্ক শিক্ষককে পিটিয়ে আহত করা হয়েছে। আমার জানা মতে প্রায় শতাধিক শিক্ষক আমাদের এখানে পুলিশের পিটুনি খেয়ে আহত হয়েছে। আর জলকামানের ঠান্ডায় অনেক মহিলা শিক্ষিকা বা বয়স্ক শিক্ষিকারা ঠান্ডায় তারা মনে করেন মৃত্যুর সজ্জায় তারা কাতরাচ্ছে। আমাদেরকে কথা দিয়েছিল তারা যে আমরা ব্যারিকেডের এপাশে থাকবো, আমাদের প্রতিনিধি দল যাবে গিয়ে কথা বলবে, কিন্তু তারা তাদের প্রতিশ্রুতিটা রক্ষা করেন। আপনি দেখছেন কীভাবে আমাকে পর্যন্ত ধাক্কা দিচ্ছে, আমার এসি আমার পুলিশ আহত, ধাক্কা দিয়ে ব্যারিকেড ভেঙে তারা ওই পাশে চলে গেছে। তারপরে আমরা যেটা শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা তাদেরকে জল কামান যেটা আছে পানি ছিটিয়েছি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রাজধানীতে মানববন্ধন করে শিক্ষা মন্ত্রণালয় স্মারকলিপি দিয়েছে শাহজাদপুর স্বার্থ রক্ষা কমিটি। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, গত 8 বছরেও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের জন্য অর্থ বরাদ্দ হয়নি। স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় শিক্ষার্থীরা সব দিক থেকে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। নিজস্ব ক্যাম্পাসে পদচারণ ও আনন্দ থেকে যেমন বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা, তেমনি শিক্ষক কর্মকর্তা কর্মচারীরাও নানা প্রতিকূলতার মধ্যে কাজ করে যাচ্ছে। তাই সরকারের কাছে অতি দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ব্যবস্থা নিতে আহ্বান জানান তারা। শাহজাদপুর স্বাস্থ্য রক্ষা কমিটির সদস্য সচিব আমির হোসেন সবুজ, আবু মুসা, জাকির হোসেন ও মুস্তাফিজুর রহমান মনির সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মানববন্ধনে উপস্থিত ছিলেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারী শিক্ষাবিদ প্রফেসর নাজিম উদ্দিন মালিথা পরিষদ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে। পথ শিশুদের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি জীবনমান উন্নয়নে ট্রেনিং অন ট্রেনার্স ম্যানুয়াল সহায়ক ও কার্যকর ভূমিকা রাখছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে বক্তারা সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক দুরবস্থার চিত্র তুলে ধরে তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য সকলকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান। ইউনিসেফের জরিপ অনুযায়ী 2024 সালের বাংলাদেশের পথে বসবাসরত শিশুদের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে 35 লক্ষ, যাদের 70% ঢাকার পথে ছড়িয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রে মেন্টাল হেলথ অফ আন্ডার প্রিভিলেজড চিলড্রেন ইন ঢাকা সিটি অনুষ্ঠানে সোসাইটির নির্বাহী পরিচালক শুভাশিস রায়, পরিচালক ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহজাবিন হক সহ অনেকেই বক্তব্য রাখেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। জেনেট পেট্রোকে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর দেশটির মহাকাশ সংস্থার প্রধানের পদটিতে নতুন প্রশাসকের নাম ঘোষণা করা হয়। অন্তর্বর্তী প্রধান হিসেবে নিয়োগ পেলেও পেট্রো প্রথম নারী হিসেবে নাসায় নেতৃত্ব দেবেন। 1958 সালে নাসা গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো নারী এ সংস্থার নেতৃত্বে আসেনি। নাসার 14তম প্রশাসক বিল নেলসনের স্থলাভিষিক্ত হলেন পেট্রো। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে লক্ষ্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত নতুন এক নির্দেশনা আরেকটি ভ্রমণ নিষেধাজ্ঞার ভিত্তি তৈরি করছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সোমবার প্রকাশিত এই নির্বাহী আদেশটি বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা মুসলিম ধর্মাবলম্বী বিদেশি নাগরিকদের লক্ষ্যবস্তু করতে এবং ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলা আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও ব্যবহার করা হতে পারে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পদে নিশ্চিত হল ডোনাল্ড ট্রাম্প মনোনীত ক্রিস্টি নোয়েমের নাম। শনিবার সিনেটের ভোটাভুটির পর নিয়োগ পান তিনি। অভিবাসী বিরোধী কট্টর নীতির পক্ষে তার অবস্থান আগেও প্রশংসিত ছিল। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে স্থানীয় বাসিন্দাদের জর্ডান ও মিশরে স্থানান্তরের প্রস্তাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্প।
শনিবার জর্ডানের রাজা আবদুল্লাহর সঙ্গে ফোনালাপে তিনি এ প্রস্তাব দেন। ফোনালাপে গাজাবাসীদের জন্য আরব দেশগুলো মিলে অন্য কোথাও তাদের বাসস্থান নির্মাণের পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট। এই বিষয়ে মিশরের প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলবেন তিনি। এদিকে এই ঘোষণাকে জাতিগত নিধনের গোপন পরিকল্পনা বলে মন্তব্য করেছে হামাস। এই প্রস্তাবকে পুনর্গঠনের নামে সুপরিকল্পিত চক্রান্ত বলেও মনে করে গোষ্ঠীটি। ইসরায়েলের নারকীয় তাণ্ডবে গাজা উপত্যকায় 85% মানুষ বাস্তুচ্যুত হয়েছে, ধ্বংস হয়ে গেছে 60% অবকাঠামো। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।